কত নম্বর গাড়ি করলেন এখনো পর্যন্ত আছি? হ্যাঁ, এটা কোনো কান ফাটানো মেশিনের শব্দ নয়, ঝিঝি পোকার সম্মিলিত আওয়াজ। এভাবেই পথ আটকে দাঁড়িয়েছিল জারোয়ারা কিছু পাওয়ার জন্য। 19 জন জারোয়া ঝিরকাটেঙে জমা দিল তাদের প্রথম ভোটাধিকারের জন্য ফর্ম। এভাবেই যেতে হবে দুরন্ত স্পিড বোটে বারাথাঙের পথে। রেস্তোরাঁ কটেজের মতো, ঠিক অ্যামাজনের ভেতরটায় মতো এটাকে ফলো করা হয়েছে, সাজানো। ট্রেকিং পথে লাইমস্টোন কেভ, বারাথাঙের গুহার ভেতর তখন আলো আধারির খেলা আর আদিম বন্যতা। চলুন বন্ধুরা এবার ঢুকে পড়ি। রাত প্রায় 3টে। এত রাতে কি কখনো গুড মর্নিং বলা যায় বন্ধুরা? আমরা কিন্তু হোটেল ছেড়ে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্য জারোয়া আইল্যান্ডের ঝিরকাটাং চেকপোস্টে। চেকপোস্টের কাছেই গাড়ি এসে দাঁড়াতেই বারাথাঙে যাওয়ার জন্য আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি। প্রায় রাত্রি 3টের সময় আমরা বেরিয়েছি। আমাদের ওখান থেকে 100 কিলোমিটার একটু বেশি না, এই 100 কিলোমিটার তো ज़्यादा है ना বারাথাং। হ্যাঁ, বারাথাং এই 161 কিলোমিটার। এই মুহূর্তে আমাদের যে চেকিং হবে, অর্থাৎ চেকিং যে রুটটা ছাড়বে, কনভয় আসবে, কনভয় এসে আমাদের নিয়ে যাবে যে জারোয়া রুট পুরো। তা ড্রাইভার সাহেব ফর্ম নিয়ে এসছে, ফর্মটা আমাদের এখন ভরতে হবে। ভরার পর এখন বাজে ঘড়িতে ঠিক কটা 4টে, কিতনা টাইম हुआ? अभी 4 बजे, মানে 1 ঘন্টা আমরা পথ পেরিয়ে এসেছি। ফর্ম ফিল আপ করবো এবারে আমরা। কত নম্বর গাড়ি করলেন এখনো পর্যন্ত আছি? হ্যাঁ, 24 নম্বর গাড়ি দেখছি, সামনে 24টি গাড়ি দাঁড়িয়ে আছে। সেই মতন আমরা যেতে পারবো। চা খাওয়া, বাথরুম করে আবার এই গাড়ি নিয়েই গাড়িগুলো ছাড়বে 6:30টায় বলেছে, আমাদের 6টার মধ্যে ঢুকতে হবে। প্রায় 5টা বাজলো। রাতের অন্ধকার কাটছে আস্তে আস্তে। আমাদের কাছে অখণ্ড অবসর এখন রেস্ট রুমে কিছুক্ষণ বসে থাকা, আর পাশেই চা নাস্তা খেয়ে ঝিঝি পোকার এই যান্ত্রিক ডাক শুনতে শুনতে এক অদ্ভুত শিহরিত হলাম। পাশেই চেকপোস্টে তখন পারমিশন করার জন্য ব্যস্ততা। ওয়েলকাম টু জারোয়া আইল্যান্ড। ঝিরকাটাং চেকপোস্ট থেকে ঠিক সকাল 6:30টায় আমরা আলো ফোটার সঙ্গে সঙ্গে উপস্থিত, গাড়ি তৈরি। এবার পথ বেরোবো সম্পূর্ণ জঙ্গল ধরে, আর এখানেই দুপাশে শুধু জারোয়াদের গতিবিধি নজর রাখবো বন্ধু। এখানে কিন্তু জারোয়াদের ছবি তোলা নিষিদ্ধ। কিছু ছবি জোগাড় করেছি দৃশ্যগুলোকে প্রাণবন্ত করার জন্য। অঞ্চল দিয়ে গাড়ি চলেছে, কিছুক্ষণ আগেই জারোয়া দর্শন। সাজানো নয়, এভাবেই জারোয়া বেরিয়ে এসেছিল আমাদের গাড়ির সামনে, পেতে চেয়েছিল কিছু খাবার। ড্রাইভার মুহূর্তে কিছু দিয়েই আবার গাড়ি নিয়ে চলে গেল চটজলদি। জারোয়াদের এইটা একটি রেস্কিউ সেন্টার বা যত্নে রাখার জন্য একটি জায়গা। আমাদের কিন্তু এখানে নাবা নিষিদ্ধ। 18ই এপ্রিল 2025। হ্যাঁ বন্ধুরা, দিনটি কিন্তু ইতিহাসের সঙ্গে জুড়ে গেল। 19 জন জারোয়া প্রথম পেল ভারতে ভোটাধিকারের সত্ত্ব, জমা দিল ফর্ম। তাই তাদের ভেতর আজ নতুন জাগরণ। একেবারে নতুন তথ্য সমৃদ্ধ ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা শেয়ার করবেন। আমরা এসে পড়লাম বারাথাং যাওয়ার জন্য জেটি ঘাটে। এত বড় ভেসেলে কিন্তু আমার জীবনে প্রথম চড়া। বারাথাং জেটি থেকে ফেরি সার্ভিস চললো। বারাথাং থেকে ডিগলিপুর যাওয়ার জন্য যে ভেসেল, তাতে গাড়ি এবং মানুষ সবাই একসাথে পারাপারের জন্য উঠেছে। অনেকটা আমাদের নামখানা ফ্রেজারগঞ্জের মতো। পেছনে সেই নীল জল, এই নীল জলের বুক চিরে স্পিড বোট নিয়ে আমরা যাব বারাথাঙের লাইমস্টোন পথে। দুর্দান্ত সে যাত্রা, দারুণ অ্যাডভেঞ্চার। সেফটি এখানে প্রতি পদে পদে, সবাই বিহ্বল আনন্দিত। ছবি মন ক্যামেরায় তো থাকবেই, তবুও কিছু সংগ্রহ করা তো দরকার, নাহলে আপনাদের কাছে পৌঁছবো কি? ওই যে দূরে কিন্তু জারোয়া দ্বীপের সেই সবুজ, তার বুক চিরে চলছে তখন প্রতিযোগিতা।
জায়গাটা অনবদ্য। চেনা চেনা লাগছে নাকি? হ্যাঁ, আমাদের সুন্দরবনের মতো অনেকটা। বারাথাং জেটিঘাট থেকে কেভ 20 মিটারের মতো বোট রাইড, কিন্তু পুরো পথটাই আহা দেখার মতো। এই যেন অ্যামাজনের খাড়ি। এর ভেতরেও কি সুন্দর একটা রেস্তোরাঁ কটেজের মতো, ঠিক অ্যামাজনের ভেতরটা মতো এটাকে ফলো করা হয়েছে। সাজানো গোছানো অসাধারণ। অবশেষে বারাথাং কেভে যাওয়ার যে জঙ্গলের রাস্তাটা, অসাধারণ রাস্তা। শুরু এখানে বোট থেকে নেমে আমাদের চলতে হবে জঙ্গলের পথ ধরে। আর এই যে জঙ্গলের পথ, এখান থেকেই আমরা ধরে যাব, রাস্তাটা ধরে সোজা। এটা হচ্ছে জেটি, জেটিতে এসে দাঁড়াচ্ছি আমরা। আদিম বনজে যাত্রাপথটি অসাধারণ। ট্রেকিং পথ 2.4 কিলোমিটার, মানে যাওয়া আসা মিলিয়ে বলছি। পায়ে হেঁটে এবড়ো খেবড়ো ছোট ছোট উঁচু নিচু পথ বেয়ে আপনাকে পৌঁছে যেতে হবে। 127টা কেভ আছে, আমাদের জন্য একটা কেভ দেখার জন্য খোলা। গুহাপথে তখন শুধুই রোমাঞ্চ। এবার ভেতরে ঢুকবো আস্তে আস্তে। 100 মিটার কেভে 60 মিটার পুরোটাই ডেড লাইমস্টোন। 40 মিটার ফরমেশন অসাধারণ দেখার মতো বন্ধুরা। আলো আধারির ঝিলিকে তখন গাইড দিয়ে যাচ্ছে একের পর এক বর্ণনা। বর্ণময় আদিমতা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসি এবার সুপ্ত আগ্নেয়গিরির পথে। বারাথাং থেকে বেরিয়ে আসার পর মাড ভলকানো দেখতে এসেছি, আর একটি মিডল আন্দামানের স্থান মাড ভলকানো। মাড ভলকানোর এই মুহূর্তের অবস্থা কিরকম? শুকিয়ে গেছে এই মুহূর্তে, জায়গায় জায়গায় জল, কাদা টাইপের রয়েছে। অর্থাৎ এই আগ্নেয়গিরি এখন সুপ্ত, চুপটি হয়ে বসে আছে, যে কোনো সময় জাগতেই পারে। হ্যাঁ, আশ্বস্ত করার মতো খবর, এটি কিন্তু লাভা আগুন উৎপাত নয়, প্রাকৃতিক গ্যাসের এক সংমিশ্রণে এই অগ্নুৎপাতের ভেতর থেকে কাদা জাতীয় জিনিস ঠেলে বেরিয়ে আসে। গরম সেটা। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে সমস্ত জায়গাটিকে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এবং এখানে বৈজ্ঞানিক পরীক্ষা চলছে নিয়মিত। কেমন লাগছে বন্ধুরা ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট দেবেন। সঙ্গে চলুন, এবার কিন্তু আমরা কদমতলায় যাব। কদমতলা, হ্যাঁ, আমরা রঙ্গতের পথে চলেছি। রঙ্গতে আজকে নাইট স্টে, তাই কদমতলা বাজারে একটু নেমে গেলাম। বাজারে দাঁড়িয়ে পড়েছি রাস্তায়। এখানকার সবজির দামগুলো বেশ চড়া। কলকাতা থেকে আসে বোধহয় ম্যাক্সিমাম। আলু পেঁয়াজ কত করে? 120। পেঁয়াজ, সব রকম সবজি আছে। আর এই বরবটি 100 টাকা। পান কত করে? পান 250 গ্রামের গোছ 50 টাকা, মানে 200 টাকার মতো কিলো। লঙ্কার দামটা এখন বোধহয় ঠিকঠাক আছে না? লঙ্কা 400। এখানে জিনিসের দাম হবেই, কেন লোকাল চাষবাসও কম। শশার দামটা বোধহয় হাইস্ট 200, 100। আপনারা কেমন আছেন এখানে সব? কলা নিলাম, এখানকার বিখ্যাত কলা, কাঁঠালি কলা। দামেও সস্তা, কিলো হিসেবে বিক্রি হয় 40 টাকা কিলো। 40 টাকা কিলো বললো, 1 কিলো নিয়ে নিলাম। আসলে যে কোনো জায়গায় যদি ভালো করে দেখতে হয় তবে একটু বাজারটা ঘুরে নেওয়া ভালো, সেখানেই তো প্রাণ। রঙ্গত থেকে কয়েক কিলোমিটার গেলেই আমপুঞ্জ বীচ।
সাজানো গোছানো ছবিতে মনে হচ্ছে, কিন্তু বিচের চারিপাশটা অন্তত যে কটা বিচ দেখেছি তার মতো অত পরিষ্কার না। এক জায়গায় এসে দেখতে পেলাম 2018-তে নাকি এখানে কুমির দেখা গেছিল। এখনো কি আছে জানি না, তবে এই বিচটি বা এই সমুদ্র সৈকতটি যথেষ্ট সুন্দর হলেও লোকে একটু বিপজ্জনক বলেই মনে করে। মন্দির নয়, মসজিদ নয়, এখানে যত্রতত্র প্রাকৃতিক ঈশ্বর, শুধু সমুদ্র সৈকত। হ্যাঁ বন্ধুরা, এবার কিন্তু কথায় কথায় এসে গেছি ধানি নালা। সেটা কি চলুন না দেখি। পাতা, এই ধান্নি পাতা, সারা দিকে ধান্নি পাতার গাছের চাষ, অসাধারণ। পুরো পুরো রুটটা মানে বিচে পৌঁছানোর জন্য পুরো একটা যে কাঠের ব্রিজ বানানো হয়েছে, এটা একটা বেশ সুন্দর এবং সত্যি মানে প্রকৃতির সাথে একদম অঙ্গাঙ্গি ভাবে জড়িত। हाँ सावन जी, आप बताइए, जो सावन जी इधर ही रहते हैं, ये लोकल पीपल है सावन जी, तो उन्होंने बता रहा है जो पाता के बारे में। हाँ बताइए। तो यहाँ पर बहुत पहले मतलब 35 ईयर्स से का बात है, जब यहाँ पे टीना उना नहीं मिलते थे घर बनाने के लिए, तो आदमी लोग ये पत्ती को काट के इस तरह की स्टिच करते थे। अच्छा, स्टिच करके इस तरह का एक घर बनाते थे। হ্যাঁ, এই ছাউনি দিয়ে এখানে এখন বসার ব্যবস্থা করা হয়েছে, সুন্দর প্রাকৃতিক পরিবেশ একটা। पुराना हो गया, इसमें कभी तोड़ के रखने के लिए। আচ্ছা, ये कम से कम एक 3 साल 4 साल एक बार स्टिच करने के बाद घर बनाने के बाद में इस तरह का रहेगा। बिल्कुल इसमें पानी नहीं आएगा, सुरक्षित रहेगा। अच्छा, बारिश धूप का टाइम में ठंडा रहेगा। কি ভাবছেন? সত্যি এরকম যদি ছাউনিতে একটু বসে বিকেলটা কাটানো যেত। বন্ধুরা, প্রাকৃতিক ঐশ্বর্যের ভেতরেই কিন্তু আমাদের আজ রাত যাপন। রঙ্গতে নারকল বিথির এক সবুজ প্রাণবন্ত জায়গায় আজ আমাদের রাত্রি যাপন। কিভাবে এরকম জায়গায় আসবেন, হোটেল বুক করবেন, তার সম্পূর্ণ ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। রাত 3টে থেকে শুধুই ভ্রমণ আর ভ্রমণ। ক্লান্তিতে মন যখন আনচান, তখন সামনে এরকম এক শয়নসজ্জা, কি চায় তখন মন। যারা এই ভ্রমণে আমার সাথে শুরু থেকে ছিলেন তারা এখনো আছেন তো, থাকবেন। আজ রাত্রের জন্য আলবিদা, কালকে রওশন স্মিথ। যাবেন তো? তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।